আজকের আলোচ্য বিষয় রেজোন্যান্স এবং মেসোমারিজম বা রেজোন্যান্স এফেক্ট এবং মেসোম্যারিক এফেক্ট। রেজোন্যান্স এফেক্টে আমরা প্লাস আর এবং মাইনাস আর এই দুটো পার্টে ভাগ করা হয়। মেসোম্যারিক এফেক্টে ওই একইভাবে প্লাস এম এবং মাইনাস এম এই দুটো ভাগে ভাগ করি। তার আগে এই রেজোন্যান্স এবং মেসোম্যারিক এফেক্ট বা রেজোন্যান্স এবং মেসোম্যারিজম এই ঘটনাটা কি সেটা ব্যাখ্যা করার আগে আমি দুই একটা স্ট্রাকচার যৌগের বিশেষ করে বা মলিকুলার আয়নের যে বিভিন্ন ইলেকট্রনীয় স্ট্রাকচার তথা লুইস স্ট্রাকচার কিভাবে পেতে পারি তা দুই একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। প্রথমে নিচ্ছি আমি 1,3-বিউটাডাইন CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 1,3-বিউটাডাইন। এদের ক্ষেত্রে বিশেষ করে এই পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টের ফলে আমরা একাধিক ইলেকট্রনীয় স্ট্রাকচার তথা লুইস স্ট্রাকচার পেতে পারি। প্রথমেই এই পাই ইলেকট্রনটা যদি এই কার্বনটা টেনে নেয় তাহলে সেক্ষেত্রে যে একটা নতুন ইলেকট্রনীয় স্ট্রাকচার তৈরি হবে সেটা হলো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, তারপরে সিঙ্গেল বন্ড CH2। পাই ইলেকট্রনটা কার্বন টেনে নিল তাই এর উপরে নেগেটিভ চার্জ, এর এখান থেকে উঠে গেল তাই এর উপর পজিটিভ চার্জ। এটা আমরা একটা ইলেকট্রনীয় স্ট্রাকচার পেলাম। পরবর্তীতে আবার এই পাইটা যদি আবার এখানে শিফট করে তাহলে সেক্ষেত্রে আরও একটা ইলেকট্রনীয় স্ট্রাকচার পাচ্ছি, সেটা হলো গিয়ে CH2, এর উপরে প্লাস এসে গেল, পরে CH ডবল বন্ড CH, তারপরে হলো গিয়ে সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। একইভাবে এরই বিপরীতভাবে যদি আমরা করি, অর্থাৎ এটা এখানে শিফট করলো এটা এখানে শিফট করলো, সেই ক্ষেত্রে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH CH2 প্লাস। পরবর্তীতে আবার এখানে যেমন টেনে নিয়েছিল এটাও যদি টেনে নেয় তাহলে সেক্ষেত্রে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH প্লাস, তারপরে CH ডবল বন্ড CH2। এইভাবে আমরা একাধিক এই ইলেকট্রনীয় স্ট্রাকচারগুলো বা লুইস স্ট্রাকচারগুলো পাবো। এই যে স্ট্রাকচারগুলো পেলাম তাতে দেখা গেল এই 1 নম্বর কার্বন 2, 3, 4 প্রথম যৌগটিতে 1 ও 2 এর মাঝে ডবল বন্ড আর 3 ও 4 এর মাঝে ডবল বন্ড, তারপরেটাতে 1, 2, তারপরে আবার এই 2 আর 3 এর মাঝে ডবল বন্ড, এখানেও 2 আর 3 এর মাঝে ডবল বন্ড। তাহলে ডবল বন্ডগুলো আসলে প্রতিটি কার্বনের মাঝে মাঝে অবস্থান করছে। তাহলে সেক্ষেত্রে যদি এই যৌগটির এই একটি স্ট্রাকচারে 1 নম্বর স্ট্রাকচারটি যদি হতো তৈরি হতো, অর্থাৎ এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বরের স্ট্রাকচার, একে 3 নম্বরে দেওয়া হলো, একে 4 নম্বরে দেওয়া হলো, তারপর এটাকে 5 নম্বরে দেওয়া হলো। এইভাবে যে আমরা বিভিন্ন ইলেকট্রনীয় স্ট্রাকচারগুলো পেলাম, প্রতিটি স্ট্রাকচারের ক্ষেত্রেই কিন্তু কার্বন কার্বন ডবল বন্ডও তৈরি হচ্ছে, আবার সিঙ্গেল বন্ডও অবস্থান করছে। এখন যদি এটাই একমাত্র স্ট্রাকচার হতো তাহলে এই কার্বন কার্বন ডবল বন্ডের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা কম হতো, আর 2 আর 3 এর মাঝে কার্বন বন্ধন দৈর্ঘ্যটা বেশি হতো। কেননা বেশি হতো? যদি বন্ধন দৈর্ঘ্যটা কম হয়, এক বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়, তাহলে বিউটাডাইনে 2 প্রকারের কার্বন কার্বন বন্ড ডিস্ট্যান্স আমরা পেতাম। কিন্তু বাস্তবে পরীক্ষালব্ধ ফল বলছে যে প্রতি কার্বনের মাঝে বন্ড ডিস্ট্যান্সটা সমান এবং বন্ড এনার্জিটাও সমান। এটা পেতে গেলে এই সমস্ত স্ট্রাকচারগুলোকে যদি আমরা কম্বাইন করি তাহলে সেই কম্বাইন্ড ফর্ম হিসেবেতে যে নতুন একটা স্ট্রাকচার, এই সব 5টা স্ট্রাকচারকে কম্বাইন করে নেওয়ার ফলে যে নতুন স্ট্রাকচারটি পাবো তাতে 4টে কার্বনের মাঝে এক বন্ধন চরিত্র যেমন থাকবে তেমনি ডবল বন্ড ক্যারেক্টারটা ডট ডট
এই ডবল বন্ড ক্যারেক্টারও থাকবে। এইটাই হলো গিয়ে এই স্ট্রাকচার হিসেবে। তো এবারে CH2 CH2 CH CH CH2 এইটাই হচ্ছে গিয়ে আসলে বিউটাডাইনের সঠিক স্ট্রাকচার বা একমাত্র স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটি পেলাম সেটাই হলো গিয়ে এই বিউটাডাইনের এই রেজোন্যান্স হাইব্রিড। একে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড সংস্পন্দন, সংকর সংস্পন্দন। এক্ষেত্রে দেখা যায় যে প্রতিটি কার্বনের মাঝে যেমন সিঙ্গেল বন্ড রয়েছে, তেমনি কিছু ডবল বন্ড ক্যারেক্টার রয়েছে, ফলে বন্ধন দৈর্ঘ্যগুলো সবগুলোই সমান এবং বন্ধন শক্তিগুলোই সবগুলোই সমান। এটাই হলো বিউটাডাইনের একমাত্র স্ট্রাকচার বা এটাই সঠিক স্ট্রাকচার। আর যেগুলো বিভিন্ন যে ইলেকট্রনীয় স্ট্রাকচারগুলো পেয়েছিলাম সেগুলো সবই হলো এক একটা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যে স্ট্রাকচারগুলো হয়েছিল 1, তারপরে 2, 3, 4 and 5 all are resonating structure or canonical structure। ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর সঠিক স্ট্রাকচারটা হলো গিয়ে রেজোন্যান্স হাইব্রিড। আমরা আর একটা যৌগ নিচ্ছি, যেমন বেনজিন। বেনজিনের ক্ষেত্রে CH ডবল বন্ড অর্থাৎ CH আমরা জানি প্রতিটি কার্বন sp2 হাইব্রিডাইজ অবস্থায় রয়েছে। বিউটাডাইনের ক্ষেত্রে প্রতিটি কার্বনের সংকরায়নটা sp2। তো এই ক্ষেত্রেও সেই তাই। এক্ষেত্রে যে 2pz অরবিটালগুলো রয়েছে সেটা বলয়ের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে সবগুলোই। এটা যেহেতু প্ল্যানার সিস্টেম, এই প্ল্যানার সিস্টেমের ক্ষেত্রে পিজেড অরবিটালগুলোতে যাতে প্রতিটিতে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো এবারে পাশাপাশি অভিলাপনের ফলে এইটার ক্ষেত্রে যদি অভিলাপনটা এইভাবে হয়ে থাকে, এই পাশাপাশি এই দুটো পিজেড অরবিটাল মিলিত হয়ে অভিলাপন ঘটলো, ঠিক একইভাবে এই দুটোর পাশাপাশি অভিলাপনের ফলে প্যারালাল কম্বিনেশনের ফলে বা ওভারল্যাপের ফলে এদের ক্ষেত্রে এই 3টে পাই বন্ধন তৈরি হলো। এর দ্বারা সৃষ্ট যে স্ট্রাকচারটা হয়ে গেল সেটা হলো CH, তারপরে CH, এবার এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, আর ঠিক এখানে একটা পাই বন্ধন। আবার ঠিক এটা আরও একটা সম্ভাবনা রয়েছে, সমান সমান সম্ভাবনা রয়েছে। এবারে এই পাই বন্ধন বা এটাকে বেশ এই দুটো পাই বন্ধন পাশাপাশি অভিলেপন হলো, তাহলে এই দুটো পাই বন্ধনের পাশাপাশি অভিলেপনটা ঘটলো। আবার এই দুটো পাই বন্ধনের পাশাপাশি অভিলেপন ঘটার ফলে আবার আরও একটা আমরা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পেয়ে গেলাম, সেটা হলো CH। এটার ক্ষেত্রে এবারে যে পাশাপাশি কম্বিনেশন হলো, আগে যেখানে ডবল বন্ড ছিল না, এবারে সেই স্থানে ডবল বন্ড এসে গেল, এখানে ডবল বন্ড এসে গেল, এটার পর এটাতে ডবল বন্ড এসে গেল। তাহলে আমরা বেনজিনের এটা একটা বিশেষ টাইপের আমরা স্ট্রাকচার, মানে বিশেষ করে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পেলাম। এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার। এবারে এই যে এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার। এই স্ট্রাকচার দুটোর মধ্যে কোনো স্ট্রাকচারটি বেনজিনের একমাত্র স্ট্রাকচার নয় বা সঠিক স্ট্রাকচার নয়, এটাও নয় এটাও নয়। যদি এরা সঠিক স্ট্রাকচার হতো তাহলে এই দুটো কার্বনের মাঝে যেহেতু ডবল বন্ড রয়েছে, তো কার্বন কার্বন ডবল বন্ড ডিস্টেন্সটা 1.34 অ্যাংস্ট্রম হতো, আর এই সিঙ্গেল বন্ড ডিস্টেন্সটা 1.34
হ্যাঁ 5-4 অ্যাংস্ট্রম হতো, অর্থাৎ এইটা হতো 1.54 অ্যাংস্ট্রম, আর ডবল বন্ড ডিস্ট্যান্সটা হতো 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু বাস্তবে পরীক্ষালব্ধ ফল বলছে যে এই বেঞ্জিনের ক্ষেত্রে সমস্ত কার্বন কার্বন বন্ড ডিস্ট্যান্সটা সমান এবং তার মানটা 1.39 অ্যাংস্ট্রম। এটা সম্ভব হবে যদি 1 এবং 2 এই দুটো স্ট্রাকচারকে আমরা কম্বাইন করে নিই, যে কম্বাইনের ফলে যে নতুন যে একটা স্ট্রাকচার পেলাম, অর্থাৎ এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের যে কম্বাইন ফর্ম, সেটা হলো গিয়ে যে কার্বন CH 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 CH। এবারে সিঙ্গেল বন্ড যেখানে রয়েছে, পরেরটাতে ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড ডবল বন্ড। এটার ক্ষেত্রে তাহলে সিঙ্গেল বন্ড প্রতিটির মধ্যে রয়েছে, আর একটি স্ট্রাকচারে যেখানে ডবল বন্ড সেখানে দ্বিতীয় স্ট্রাকচারে সিঙ্গেল বন্ড। ফলে স্বাভাবিকভাবেই যে এতে আরও একটা পার্সিয়াল মানে অর্ধেকখানা বন্ধনটা প্রতিটি কার্বন কার্বনের মাঝে রয়েছে। তাহলে এইটাই হলো গিয়ে অর্থাৎ 1.5খানা করে বন্ধন রয়েছে, এবং সেক্ষেত্রে প্রতিটি কার্বনের মাঝে বন্ড অর্ডারটা, বন্ধনের সংখ্যাটা যেমন একই, সেই হিসাবে বন্ড লেংথ একই, বন্ড স্ট্রেংথ একই। তাহলে এক্ষেত্রে এবারে প্রতিটি কার্বন কার্বনের মাঝের বন্ড লেংথ হচ্ছে গিয়ে 1.39 অ্যাংস্ট্রম, এবং সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে সেটা মিলে যাচ্ছে। এই স্ট্রাকচারটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করি, এই C6 এইভাবে গোল চিহ্ন দিয়ে দিই, অথবা এটাকে বা এই দুটো স্ট্রাকচার আকারে রিপ্রেজেন্ট করি। এইটাই হলো গিয়ে এই দুটো স্ট্রাকচার হলো গিয়ে বেঞ্জিনের রেজোন্যান্স হাইব্রিড। তাহলে এরাই হলো গিয়ে রেজোন্যান্স হাইব্রিড, আর এইগুলো হলো গিয়ে এক একটা বেঞ্জিনের রেজোনেটিং স্ট্রাকচার 1 and 2 are the resonating structure are the resonating or canonical structure এবারে এই বেঞ্জিনটার ক্ষেত্রে যদি আমরা সেইভাবে এই অভিলেপনটা এইভাবে কন্টিনিউয়াস ওয়েতে যদি চেঞ্জ হতে থাকে, অনবরত চেঞ্জ হতে থাকে, তাহলে এই চেঞ্জের জন্য সিস্টেমের একটা শক্তি খরচ হয়। যে শক্তিটা খরচ হয় সেই শক্তিটা আসলে পরিবেশে ছেড়ে দেওয়ার ফলে এই সিস্টেমটা অর্থাৎ বেঞ্জিনটা যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি লাভ করে। তো যে পরিমাণ এনার্জি দিয়ে স্টেবিলিটি লাভ করে সেই এনার্জিটা হলো গিয়ে রেজোন্যান্স এনার্জি। তাহলে বেঞ্জিনের রেজোন্যান্স এনার্জির মানটা কিন্তু যথেষ্টই বেশি, এবং তার মান 36 কিলো ক্যালোরি পার মোল। তাহলে রেজোন্যান্স এনার্জি অফ বেঞ্জিন, আর সেই রেজোন্যান্স এনার্জিটা আমরা পাবো, রেজোন্যান্স এনার্জি সেটা পাওয়া যায় যে এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে যে স্ট্রাকচারটির শক্তি সবচাইতে কম, তার থেকে রেজোন্যান্স হাইব্রিডের শক্তিটা যদি বিয়োগ করে দেওয়া হয়, সেই বিয়োগ ফলটাই হলো গিয়ে রেজোন্যান্স এনার্জির মান। তাহলে রেজোন্যান্স এনার্জি মানেই হলো গিয়ে এনার্জি অফ দ্য মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, এনার্জি অফ দ্য মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার মাইনাস এনার্জি অফ দ্য রেজোন্যান্স হাইব্রিড। এই বেঞ্জিনের ক্ষেত্রে ফর C6H6 এর ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জির মানটা হলো গিয়ে 36 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ বেঞ্জিনটা আসলে এই যে স্ট্রাকচারটা যদি এখানে দেওয়া থাকে, বিশেষ করে এই স্ট্রাকচারটিকে যদি আমরা শুধুমাত্র একমাত্র স্ট্রাকচার আকারে নিয়ে থাকি, যদি এটাকে আমরা যদি পা ইলেকট্রনগুলো এইভাবে সচল না হতে পারে, মোবাইল বা চলমান না হতে পারে, তাহলে যৌগটি হবে 135 ট্রাইমিথাইল অর্থাৎ সাইক্লোহেক্সাট্রাইন, 135 সাইক্লোহেক্সাট্রাইন। এর এনার্জিটা
যদি ই হয়ে থাকে, এর এনার্জিটা যদি ই হয়ে থাকে, তাহলে এটাকে যদি আমরা বেঞ্জিন বলে থাকি, এই যৌগটাকে, এটা যেহেতু বেঞ্জিনের স্ট্রাকচার, তাহলে সেই বেঞ্জিন হয়ে থাকে, তাহলে এই বেঞ্জিনের এনার্জিটা হবে গিয়ে এর এনার্জিটা হবে এই ই থেকে, অর্থাৎ 135 সাইক্লোহেক্সাট্রাইন থেকে এই 36 একক মানে কিলো ক্যালোরি কম হয়ে যাবে। অর্থাৎ বেঞ্জিন আসলে এই 135 সাইক্লোহেক্সাট্রাইন থেকে 36 কিলো ক্যালোরি পার মোল এনার্জি কম। তাই বেঞ্জিনে উপস্থিত পাই ইলেকট্রনগুলো খুবই নিষ্ক্রিয় প্রকৃতির, খুবই স্থায়ী প্রকৃতির, অর্থাৎ খুবই স্টেবল অণুটা। একে সক্রিয় হতে হলে আগে 36 কিলো ক্যালোরি পার মোল পরিমাণ শক্তি দিতে হবে, তবেই পাই ইলেকট্রনগুলো এই 135 সাইক্লোহেক্সাট্রাইনের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কিন্তু এই ডবল বন্ড খুব সহজে অ্যাডিশন রিয়াকশান দেবে। যেমন আমরা জানি একটা ইথিলিনটা খুব সহজেই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেন তৈরি হয়, হাইড্রোজেনেশনটা ঘটে। ক্লোরিন বা ব্রোমিনের সঙ্গে সহজে 1,2 ডাইক্লোরো ইথেন বা 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হয়ে যায়, অর্থাৎ লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে দেয়। কিন্তু বেঞ্জিন কখনোই 3টে ট্রিপল বন্ড থাকা সত্ত্বেও লাল বর্ণের ব্রোমিন জলকেও যেমন বর্ণহীন করতে পারে না, তেমনি বায়ার বিকারকের পিঙ্ক কালারটাকেও কালারলেস করতে পারে না। কারণ হিসাবে বলা হলো বেঞ্জিনের পাই ইলেকট্রনগুলো মোবাইল, চলমান এবং যথেষ্ট পরিমাণে শক্তি বর্জনের করে স্থায়িত্ব লাভ করে, অর্থাৎ এর রেজোন্যান্স এনার্জি মান খুব বেশি হওয়ার কারণেই তারা খুবই ইনঅ্যাক্টিভ। তাহলে রেজোন্যান্সের ডেফিনেশনটা কি হতে পারে? তাহলে সেই ডেফিনেশনটাই শুধু উল্লেখ করছি আমি। এই ডেফিনেশনের ক্ষেত্রে যে একটা সিস্টেম, এটা অণু অথবা বহু পরমাণু সমন্বিত যদি আয়ন বা মূলক হয়ে থাকে, তাহলে এই পাই ইলেকট্রনগুলোর বা লোন পেয়ার ইলেকট্রনগুলোর ডিসপ্লেসমেন্টের ফলে যদি একাধিক ইলেকট্রনীয় স্ট্রাকচার পাই বা লুই স্ট্রাকচার পাই, তাহলে কোনো স্ট্রাকচারই উক্ত সিস্টেমের সঠিক স্ট্রাকচার নয়। উক্ত সিস্টেমের সঠিক স্ট্রাকচারটি হবে যে যতগুলো ইলেকট্রনীয় স্ট্রাকচার পেলাম তাদের কম্বাইন্ড রূপ, মিলিত রূপ, যেটাকে আমরা রেজোন্যান্স হাইব্রিড বলছি। সেই রেজোন্যান্স হাইব্রিডটাই হলো উক্ত সিস্টেমের সঠিক বা একমাত্র স্ট্রাকচার। এবং যে বিভিন্ন ইলেকট্রনীয় স্ট্রাকচারগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে আমরা বলবো ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার। অর্থাৎ ইফ এ কনজুগেটেড সিস্টেম, আর তার আগে বলি কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে রেজোন্যান্স ঘটে। কনজুগেটেড সিস্টেমের আগে যেমন আলোচনা করা হলো যে 1,3 বিউটাডাইনে যেমন প্রথমে ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তাহলে অল্টারনেট ওয়েতে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সেই সিস্টেমগুলো একটা কনজুগেটেড সিস্টেম। বেঞ্জিনের ক্ষেত্রেও যেমন পেলাম আমরা ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এটা যেমন পেলাম, তেমনি একইভাবে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপর লোন পেয়ার ইলেকট্রন, তারপরে আবার সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, এই যদি থাকে, অথবা ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপরে পিজেড ভ্যাকান্ট অরবিটাল বা কোনো কার্বন পরমাণুর উপর যদি পজিটিভ চার্জ থাকে, তারপরে আবার সেই ক্ষেত্রে সিঙ্গেল বন্ড ডবল বন্ড, তাহলে এই সিস্টেমগুলোই হলো গিয়ে কনজুগেটেড সিস্টেম। তাহলে ইফ এ কনজুগেটেড সিস্টেম এই সিস্টেম, এরা আবার মলিকুল হতে পারে, মলিকুল আর পলি অ্যাটমিক আয়ন হতে পারে, বেশ, হ্যাভ মোর দ্যান অন বোনাফাইড ইলেকট্রনিক মানে লুই স্ট্রাকচার, displacing pi electron or lone pair electron, but
none of them is their actual structure. The actual structure is the combined form of all the various electronic structure. Is the combined form of all the electronic structure. The actual structure is called resonance hybrid, and the different electronic structure are called canonical structure, resonating structure. Matching structure. অর্থাৎ if a conjugated system molecular polyatomic ion have more than one bona fide মানে সত্যি সত্যি ইলেকট্রনিক স্ট্রাকচার by displacing pi ইলেকট্রন or lone pair ইলেকট্রন, এই পাই ইলেকট্রনগুলো বা লোন পেয়ার ইলেকট্রনগুলোর ডিসপ্লেসমেন্টের ফলে যে আমরা একাধিক ইলেকট্রনীয় স্ট্রাকচার পাচ্ছি, তাদের মধ্যে নান অফ দেম ইজ দেয়ার অ্যাকচুয়াল স্ট্রাকচার, তাদের সেই স্ট্রাকচারগুলোর কেউ কিন্তু সঠিক স্ট্রাকচার নয়। সঠিক স্ট্রাকচারটি কে হবে? দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার ইজ দ্য কম্বাইন্ড ফর্ম অফ অল দ্য ভেরিয়াস ইলেকট্রনিক স্ট্রাকচার। যত বিভিন্ন ইলেকট্রনীয় স্ট্রাকচার পেলাম তাদের যে কম্বাইন্ড ফর্ম, মিলিত রূপ, লব্ধি, রেজাল্ট্যান্ট, সেটাই হলো গিয়ে অ্যাকচুয়াল স্ট্রাকচার। দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার ইজ কল্ড রেজোন্যান্স হাইব্রিড, সেই অ্যাকচুয়াল স্ট্রাকচারটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। অ্যান্ড দ্য ডিফারেন্ট ইলেকট্রনিক স্ট্রাকচার আর কল্ড ক্যানোনিক্যাল বা রেজোনেটিং স্ট্রাকচার। যে বিভিন্ন যে ইলেকট্রনীয় স্ট্রাকচারগুলো পেয়েছিলাম সেগুলো হলো গিয়ে ক্যানোনিক্যাল বা রেজোনেটিং স্ট্রাকচার। এবারে আমরা আরও দু একটা সিস্টেমের ক্ষেত্রে যে এইরকম একাধিক রেজোনেটিং স্ট্রাকচার পাবো, আমি দু একটা এক্সাম্পল দিয়ে বলি। প্রথমত বলি ফেনল, C6H5OH, ফেনল নিলাম, মানে কার্বলিক অ্যাসিড, সাবতাড়ন অ্যাসিড। এটার ক্ষেত্রে এটা একটা ইলেকট্রনীয় স্ট্রাকচার, লুই স্ট্রাকচার লেখা হলো। এবারে এই পাই ইলেকট্রনটা যখন এই কার্বন টেনে নিল, সঙ্গে সঙ্গে এই লোন পেয়ারটা এখানে শিফট করলো, দ্বিতীয় একটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেলাম। এটার ক্ষেত্রে অক্সিজেন কার্বনের মাঝে ডবল বন্ড, এইচ অক্সিজেন লোন পেয়ার ডোনেট করেছে তাই তার উপরে পজিটিভ চার্জ, এখানে পাই ইলেকট্রন উঠে এসছে তাই মাইনাস চার্জ, আর বাকি অবশিষ্ট যে দুটো পাই বন্ধ রয়েছে যে যেখানে আছে সেখানে থেকে গেল। পরবর্তী স্টেজে আরও একটা ইলেকট্রনীয় স্ট্রাকচার পাবো, যেটা হলো পাই ইলেকট্রনটা যখন আবার এটা টেনে নেবে সঙ্গে সঙ্গে এটা শিফট করবে, এক কথায় একটা পাই উঠবে একটা পাই গড়বে। এইভাবে আমরা ভেরিয়াস রেজোনেটিং স্ট্রাকচারগুলো পেয়ে যাব। সেটার ক্ষেত্রে 3 নম্বর স্ট্রাকচারটি হলো গিয়ে, তৃতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি হলো OH, অক্সিজেনের উপরে পজিটিভ, এবার এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে মাইনাস চার্জ। পরবর্তী রেজোনেটিং স্ট্রাকচারটি এবারে এই পাইটা উঠলো, এইটা গড়লো, তৈরি হলো চতুর্থ রেজোনেটিং স্ট্রাকচার, ডবল বন্ড OH প্লাস, এখানে মাইনাস চার্জ, ডবল বন্ড। আরও একটা স্ট্রাকচার হলো গিয়ে, এবার পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন আবার পাইটা টেনে নিল, এইখানে পাইটা ফর্ম করলো, তৈরি হলো OH ডবল বন্ড। এখানে যে আমরা 5টি স্ট্রাকচার পেলাম, এই রেজোনেটিং স্ট্রাকচার 5টি, 1 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। এই 5টি স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্সিজেনের উপরে এই 3টে স্ট্রাকচারে পজিটিভ চার্জ, বাকি দুটোর ক্ষেত্রে নেই।
আর নেগেটিভ চার্জটা রয়েছে এই বেঞ্জিন বলয়ের অল্টারনেট ওয়েতে এই 2, 4 এবং 6 নম্বর পজিশনে অ্যানায়নিক চার্জটা রয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে এদের কোনো স্ট্রাকচারটি ফেনলের সঠিক স্ট্রাকচার নয়। এদের অ্যাকচুয়াল যে স্ট্রাকচার হবে, সঠিক স্ট্রাকচার যেটা হবে, সেটা হলো রেজোন্যান্স হাইব্রিড। আর সেই রেজোন্যান্স হাইব্রিডের ক্ষেত্রে যেটা তৈরি হলো সেটা হলো গিয়ে এটার যে কম্বাইন্ড ফর্ম বা মিলিত রূপ, সেটাই হলো গিয়ে ও ও ও, এখানে অক্সিজেন ও এইচ, এখানে তাহলে ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড ছিল দুটো স্ট্রাকচারে, বাকি তিনটে স্ট্রাকচারে ডবল বন্ড। সুতরাং এখানে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড এবং ডবল বন্ডের কিছুটা থেকে যাবে, অর্থাৎ ডবল বন্ড ক্যারেক্টার এখানে থেকে গেল। আর বাকি এর মধ্যে এই ডবল বন্ডগুলো অল্টারনেট ওয়েতে উঠলো, গড়লো, নিয়ে আলটিমেটলি এই এক একক এই অক্সিজেনের উপরে আংশিক পজিটিভ চার্জ অবস্থান করলো আর আংশিক নেগেটিভ চার্জ বেঞ্জিন বলয়ে অবস্থান করলো। এটাই হলো বেঞ্জিন ফেনলের একমাত্র স্ট্রাকচার, এটাই হলো রেজোন্যান্স হাইব্রিড। এইটার ক্ষেত্রে, এই ফেনলের এই রেজোন্যান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, এই রেজোন্যান্সে দুটো গ্রুপ অংশগ্রহণ করলো, একটা ওএইচ গ্রুপ আর একটা ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপ কিন্তু ওএইচ গ্রুপ থেকে ইলেকট্রন টেনে নিয়েছে রেজোন্যান্সের মাধ্যমে, ফলে ফিনাইল গ্রুপটা বেঞ্জিন বলয়টা ইলেকট্রন সমৃদ্ধ হলো। এইভাবে দুটো গ্রুপ যদি পরস্পরে, একটা যৌগের মধ্যে যদি দুটো গ্রুপে ভাগ করা হয়, একটা গ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে যদি ইলেকট্রন ডোনেট করে, তার ক্রিয়াটা হলো প্লাস আর এফেক্ট, আর যে অ্যাকসেপ্ট করবে তার ক্রিয়াটা হলো মাইনাস আর এফেক্ট। অর্থাৎ এই ফিনাইল গ্রুপের ক্রিয়াটাকে আমরা বলবো এটা হলো মাইনাস আর এফেক্ট, মাইনাস রেজোন্যান্স অর মাইনাস এম এফেক্ট। আর যে ডোনেট করবে রেজোন্যান্সের মাধ্যমে, তার ক্রিয়াটা হলো গিয়ে ওএইচ এর ক্রিয়াটা হলো গিয়ে প্লাস আর এফেক্ট অর মাইনাস এম এফেক্ট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে OH গ্রুপটা ইলেকট্রন ডোনার গ্রুপ, বেঞ্জিন বলয়কে ইলেকট্রন পাঠিয়ে দিয়ে ইলেকট্রন সমৃদ্ধ করে দিল। কোন কোন পজিশনে সমৃদ্ধ করে দিল? এই যে অর্থ প্যারা আর অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন সমৃদ্ধ করে দিল। আমরা আর একটা যৌগ নিয়ে যদি বলি, তাহলে সেক্ষেত্রে তখন ফিনাইল গ্রুপটার ক্রিয়াটা হবে গিয়ে, ও ইলেকট্রন ডোনেট করবে, তখন তার ক্রিয়াটা হবে প্লাস আর বা প্লাস এম এফেক্ট। যেমন আমি নাইট্রো বেঞ্জিনের কথা বলি, C6H5 NO2, N ডবল বন্ড ও, এটা অসমযোজী বন্ধন কোঅর্ডিনেট বন্ড, অল্টারনেট ওয়েতে ডবল বন্ড সিঙ্গেল বন্ড দেওয়া হলো, যৌগটা নিলাম নাইট্রো বেঞ্জিন। এক্ষেত্রেও একইভাবে যেই পাই ইলেকট্রনটা অক্সিজেন টেনে নেবে, সঙ্গে সঙ্গে এই পাইটা এখানে শিফট করবে। দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি হলো NO মাইনাস কোঅর্ডিনেট বন্ড, ডবল বন্ড এখানে এসে গেল, এখানে প্লাস, যথারীতি দুটো ডবল বন্ড থেকে গেল। পরবর্তীতে আবার এই প্লাস চার্জের কারণে পাইটা এবার এখানে শিফট করলো, প্লাসটা এখানে এসে গেল। 3 নম্বর রেজোনেটিং স্ট্রাকচারটি হলো ডবল বন্ড NO মাইনাস ও অসমযোজী বন্ধন, এবারে প্লাস এখানে এসে গেল, এখানে পাই থেকে গেল। পরবর্তী রেজোনেটিং স্ট্রাকচার ডবল বন্ড NO মাইনাস অসমযোজী বন্ধন, এবারে কিন্তু পাইটা এখানে শিফট করলো, প্লাসটা এসে গেল এখানে, তাহলে পাই এখানে। পরের আবার রেজোনেটিং স্ট্রাকচার, সেটা হলো গিয়ে এই পজিটিভ চার্জটা পরবর্তীতে এই পাইটা আবার টেনে নিল, আবার পুনরায় এটা ব্যাক করলো, প্রাথমিক অবস্থাটা ফিরে এলো। এক্ষেত্রেও 5টি রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। N ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড, এটা ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। এক্ষেত্রেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টি রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে এবারে কিন্তু নাইট্রো গ্রুপ এবং ফিনাইল গ্রুপ, এই নাইট্রো গ্রুপ ইলেকট্রনটা কি করেছে, ফিনাইল গ্রুপ থেকে টেনে নিয়েছে, ফলে নাইট্রো গ্রুপের ক্রিয়াটা হলো গিয়ে
এই নাইট্রো গ্রুপের ক্রিয়াটা হলো রেজোন্যান্সের মাধ্যমে, যেহেতু বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, তাই এটা হচ্ছে গিয়ে এটা মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট, মাইনাস আর অথবা মাইনাস এম এফেক্ট আর ঠিক একইভাবে ফিনাইল গ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন ডোনেট করেছে, সুতরাং তার ক্রিয়াটা হলো প্লাস আর অর প্লাস এম এফেক্ট, মানে প্লাস রেজোন্যান্স বা প্লাস মেসোমেরিক এফেক্ট। তাহলে আগের ক্ষেত্রে ফিনাইল গ্রুপের ইলেকট্রন ডোনার হিসেবেতে যেটা হয়েছে, ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে ইলেকট্রন লোন পেয়ার টেনে নিয়েছিল, তাই মাইনাস আর টেনে নিলে সেটা মাইনাস আর বা মাইনাস এফ, আর এ ডোনেট করেছে তাই প্লাস আর বা প্লাস এম এফেক্ট। তাহলে রেজোন্যান্সের যে দুটো পার্ট, সেই দুটো পার্ট সম্পর্কে শুধু আলোচনা হলো একটা প্লাস আর মাইনাস আর এর মাধ্যমে। এরপরে এবারে এখানে রেজোন্যান্স ঘটার ক্ষেত্রে কতগুলো কন্ডিশন মেনটেন করতে হবে, তা না হলে রেজোন্যান্স ঘটে না। যেমন প্রথম কন্ডিশনটা হলো অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার শুড বি বোনাফাইড লুইস স্ট্রাকচার, সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু লুইস স্ট্রাকচার হতেই হবে আর কি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অল দ্য অ্যাটমস ইনভলভড ইন রেজোন্যান্স মাস্ট বি কপ্ল্যানার, এক সমতলিক না হলে কিন্তু ওই পাশাপাশি অভিলেপনগুলো সম্ভব হবে না, অর্থাৎ সমান্তরালভাবে যে অরবিটালগুলোর পাশাপাশি অভিলেপন হয়ে থাকে সেটা হবে না। সুতরাং সমস্ত অ্যাটমগুলোকে যারাই রেজোন্যান্সে অংশগ্রহণ করে তাদেরকে সেম প্লেন, একই তলে অবস্থান করতে হবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে দ্য নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন অফ অল দ্য রেজোনেটিং স্ট্রাকচার শুড বি দ্য সেম, প্রতিটি রেজোনেটিং স্ট্রাকচারের লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যাটা অবশ্যই সমান হবে। তারপরে আরো অনেক পয়েন্ট আছে যেগুলো বলি আমি, যে যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া গেল সব স্ট্রাকচারগুলোর এনার্জি কম বেশি প্রায় সমান, সামান্য পার্থক্য থাকতে পারে, আর তা না হলে ইকুয়াল এনার্জি হতে পারে। এই হলো কন্ডিশন। এবারে যে আমরা বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচারগুলো পেয়েছিলাম, সেই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর তুলনামূলকভাবে তাদের স্থায়িত্বের যে ক্রম, রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আপেক্ষিক স্থায়িত্ব। একথায় যে রেজোন্যান্স হাইব্রিডের প্রতি যে সংকর, রেজোন্যান্সের সংকর যেটা মেন স্ট্রাকচার, একমাত্র স্ট্রাকচার হলো, সেই স্ট্রাকচারের প্রতি যে রেজোনেটিং স্ট্রাকচারের অবদান যত বেশি তার স্থায়িত্ব তত বেশি, বা বিপরীতক্রমে আমরা বলবো যে রেজোনেটিং স্ট্রাকচারের স্থায়িত্ব যত বেশি হয় রেজোন্যান্স হাইব্রিডের প্রতি তার অবদান তত বেশি হয়। অর্থাৎ সেই স্ট্রাকচারটি মূলত তার স্প্যান অফ লাইফ, জীবনকাল, তার অস্তিত্ব বেশি থাকে। যার স্প্যান অফ লাইফ যত বেশি হয়, তার স্থায়িত্ব তত বেশি হয়, রেজোন্যান্স হাইব্রিডের প্রতি তার অবদান তত বেশি হয়। আমাদের এখানে আলোচ্য বিষয় শুধুমাত্র যে যত রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া যাবে তার মধ্যে কোনটির স্থায়িত্ব সবচাইতে বেশি, কোনটার স্থায়িত্ব সবচাইতে কম, এটাই আলোচ্য বিষয়। সেগুলো কতগুলো পয়েন্ট আকারে আমি এখানে উল্লেখ করছি। 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে বলি যে নন পোলার রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোর স্টেবল দ্যান পোলার রেজোনেটিং স্ট্রাকচার। দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে একটি যদি নন পোলার হয়ে থাকে আর একটি যদি পোলার হয়ে থাকে, নন পোলার স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি। অর্থাৎ নন পোলার রেজোনেটিং স্ট্রাকচার ইজ মোর স্টেবল দ্যান পোলার রেজোনেটিং স্ট্রাকচার। যেমন বলি, আগে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম 1,3-বিউটাডাইন, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা একটা যেমন রেজোনেটিং স্ট্রাকচার ছিল। পরবর্তীতে একটা পোলার স্ট্রাকচার 4খানা বা 5খানা অনেকগুলোই তৈরি করা যাবে, তার মধ্যে একটা লিখছি। এই পাইটা টেনে নিল, এই পাইটা টেনে নিল, ফলে যেটা তৈরি হলো CH2 প্লাস CH ডবল বন্ড CH CH2 মাইনাস।
তাহলে এটা নন পোলার, এটা পোলার। আগে বলেছি নন পোলার স্ট্রাকচারটা বেশি স্টেবল, তাই এটা হলো গিয়ে মোর স্টেবল, আর এটা হলো গিয়ে লেস স্টেবল। সুতরাং এই স্ট্রাকচারটি রেজোন্যান্স হাইব্রিডের প্রতি অবদান বেশি, এটার অবদান কম। শুধু একটা একটা করে এক্সাম্পল দিয়ে আলোচনা করে নিই কয়েকটা। পরবর্তীতে দ্বিতীয় যে কন্ডিশন, সেটার ক্ষেত্রে যে রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে যার সমযোজী বন্ধনের সংখ্যা বেশি তার স্থায়িত্ব বেশি। মোর দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস, মোর স্টেবল দ্য রেজোনেটিং স্ট্রাকচার, more stable the resonating structure। যদি বলি যে এটা স্পেসিস আয়ন আকারে নিচ্ছি, যে CH3C11O অ্যাসাইল কার্বোনিয়াম আয়ন একটা নিলাম। এই অ্যাসাইল কার্বোনিয়াম আয়নের ক্ষেত্রে এখানে অক্সিজেনের লোন পেয়ার রয়েছে 2 জোড়া, এই একটা বিশেষ রেজোনেটিং স্ট্রাকচার। পরবর্তীতে এইটার ক্ষেত্রে পজিটিভ চার্জগ্রস্ত কার্বন, এই যেহেতু 2 জোড়া লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার এখানে শিফট ঘটলো, নিয়ে এবার যেটা দ্বিতীয় রেজোনেটিং স্ট্রাকচারটি তৈরি হলো CH3C ট্রিপল বন্ড ও নিয়ে পজিটিভ চার্জটা এবারে অক্সিজেনের উপর শিফট করলো। এই যে দুটো রেজোনেটিং স্ট্রাকচার উল্লেখ করা হলো, এর মধ্যে প্রথম স্ট্রাকচারের নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড 1, 2, 3, আর এখানে 1, 2, 3, 4 চারটে কোভ্যালেন্ট বন্ড, এখানে 3টে কোভ্যালেন্ট বন্ড। অবশ্য আরো কোভ্যালেন্ট বন্ড রয়েছে এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন, তাই এখানে যতগুলো এখানেও ততগুলো রয়েছে। সুতরাং আপাতত যেটা দেখতে পাচ্ছি এটাতে 3টে, এখানে 4টে। সুতরাং স্বাভাবিকভাবেই 4টে কোভ্যালেন্ট বন্ড যুক্ত রেজোনেটিং স্ট্রাকচারটি বেশি স্টেবল, তাই এটা হলো গিয়ে মোর স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, এটা হলো গিয়ে লেস স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার।